তো আজকে আমরা যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে একদম এস্টিমেটের হচ্ছে একদম প্রথম দিককার জিনিস, যেটা হচ্ছে একদম বলা হয় বেস। ঠিক আছে, তো সেখানে হচ্ছে অ্যাপ্রক্সিমেট এস্টিমেট। ঠিক আছে, তো এই অ্যাপ্রক্সিমেট এস্টিমেটের মধ্যে আমরা দেখেছিলাম, আগেরবারে বলেছিলাম যে মোটামুটি একটা আইডিয়া করা হয়, ধারণা করা হয় যে মোটামুটি আমার এস্টিমেশনের ভ্যালু কত হতে পারে। ঠিক আছে, তো এইটা আমি বলেছিলাম যে এর এস্টিমেশনের যে ভ্যালুটা সেটা কিন্তু খুব যে বেশি ভ্যারি করবে তা কিন্তু নয়। ঠিক আছে, এর যে একটা মোটামুটি ক্যালকুলেশন যেটা থাকবে সেটা কিন্তু খুব ক্লোজ থাকবে। ঠিক আছে, খুব একদম বেশি খুব হবে না, আবার খুব কমও হবে না। ঠিক আছে, তো অ্যাপ্রক্সিমেট মেথড করতে গেলে আমরা কয়েকটা মেথডের সম্পর্কে আমরা বলেছিলাম যে অ্যাপ্রক্সিমেট মেথড কি কি ভাবে আমাদের করা হয়। ঠিক আছে, তো প্রত্যেকটা প্রকারভেদকেই আমরা এক এক করে আলোচনা করব। ঠিক আছে, তো ফার্স্টেই হেডিং দে প্লিন্থ এরিয়া। প্লিন্থ এরিয়া और এটাকে অনেক সময় অথবা এটাকে অনেক সময় স্কোয়ার মিটার মেথডও বলা হয়। স্কোয়ার মিটার মেথড। ঠিক আছে, তো প্লিন্থ এরিয়া স্কোয়ার মিটার মেথড, এই যে মেথডটা, এর মধ্যে আমাদের কি করা হয় যে আমার টোটাল যে ড্রয়িংটা আছে, ধর সাপোজ ধর এটা হচ্ছে আমার একটা সাইড প্ল্যান আছে। ঠিক আছে, এটা ধর আমার একটা সাইড প্ল্যান আছে। ঠিক আছে, এই সাইড প্ল্যানের মধ্যে আমি ধর এইটুকুনি পোর্শনে হচ্ছে আমার বিল্ডিংটা বানাবো। ঠিক আছে, এইটুকুনি পোর্শনের মধ্যে আমার বিল্ডিংটা হবে। ঠিক আছে, তো এই যে এইটুকুনি পোর্শনের মধ্যে বিল্ডিংটা হবে, প্রত্যেকটাকে একটা আলাদা আলাদা ভাবে নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, এই ইন্ডিভিজুয়ালি নেমের উপর বেস করে আমাদের প্রত্যেকটাকে আমাকে আইডেন্টিফাই করতে হয় যে আমার পার্টিকুলার ধর বললো প্লিন্থ এরিয়া করতে আমার কত কস্ট, মানে হচ্ছে পুরো এরিয়াটা কত, ফ্লোর এরিয়া কত কস্ট, এইগুলো আছে। ঠিক আছে, তো এর মধ্যে প্লিন্থ এরিয়ার মধ্যে কি কি আছে আমরা আগে সেইটা আলোচনা করব। ঠিক আছে, প্লিন্থ এরিয়া অথবা স্কোয়ার মিটার মেথড যেটা, তার মধ্যে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্লিন্থ এরিয়া। ঠিক আছে, প্লিন্থ এরিয়া। নেক্সট যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ফ্লোর এরিয়া। নেক্সট হচ্ছে আমাদের ফ্লোর এরিয়া। 3 নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের কার্পেট এরিয়া। কার্পেট এরিয়া এক একটা করে আমরা আলোচনা করব, তারপর এক একটা প্রকারভেদ কিভাবে হচ্ছে সেটাও আমি ড্রয়িং এর মাধ্যমে দেখিয়ে দিব। ঠিক আছে, তারপর ফ্লোর আর কার্পেটটা আলাদা 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 কভার্ড এরিয়া। ঠিক আছে, ফ্লোর এরিয়ার সাথে কার্পেট এরিয়া কিছু ডিফারেন্স আছে, সেটা আমি বলে দেবো। ঠিক আছে, এবার হচ্ছে ইয়েরটা হচ্ছে রেন্টেবল এরিয়া। রেন্টেবল এরিয়া। এফ হচ্ছে আমাদের সার্কুলেশন এরিয়া অথবা ফ্রি স্পেস এরিয়া বলা হয়। সার্কুলেশন এরিয়া অথবা এটাকে বলা হয় ফ্রি স্পেস এরিয়া। ফ্রি স্পেস এরিয়া। ঠিক আছে, এবার এই যে ফ্রি স্পেস এরিয়াটা, এর আবার হচ্ছে দু ধরনের হয়। ঠিক আছে, একটা হচ্ছে হরাইজন্টাল, এর হচ্ছে আবার দু ধরনের হয়। একটা হচ্ছে হরাইজন্টাল, আর একটা হচ্ছে ভার্টিক্যাল। ঠিক আছে, ঠিক আছে, তো আগে আমরা এই এরিয়াগুলো সম্পর্কে আমাদের ব্রিফ আগে আমরা আইডিয়া করে নেব, তারপরে এইগুলোর উপর বেস করে আমরা কিভাবে এস্টিমেশন করি সেই জিনিসটা হচ্ছে আমরা বার করব। ঠিক আছে, ক্লিয়ার?
তো ফার্স্টেই আমরা চলে আসি একদম ফার্স্ট যে পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের প্লিন্থ এরিয়া। তাহলে এইটা কিন্তু আমরা কিসে করছি, স্কোয়ার মিটার মেথড বা প্লিন্থ এরিয়া মেথডের মধ্যে করছি, ঠিক আছে। তো লেখ প্লিন্থ এরিয়া, হেডিং দে প্লিন্থ এরিয়া, লিখতে শুরু কর। লেখ প্লিন্থ এরিয়া ক্যান বি ক্যালকুলেটেড, কে ওটা, আচ্ছা ঠিক আছে, ওটা আমি রাতে করে দেবো। কেন, তো দাদা আছে, দাদাকে বল না, ও সব পারে, ওই এস্টিমেশন সব করেছে, ও ইচ্ছা করে করছে, ও জানে, দাদাকে বল, ও না পারলে তারপর আমি করে দিচ্ছি তোকে, ঠিক আছে। ঠিক আছে, আমি করে দেবো রাতের দিকে পাঠিয়ে। তো প্লিন্থ এরিয়াতে লেখ প্লিন্থ এরিয়া ক্যান বি ক্যালকুলেটেড বাই টেকিং the external dimensions of the building ক্যালকুলেটর কি বলে, by taking the external dimension of the building excluding plinth offset, ঠিক আছে। তারপর লেখ এর মধ্যে কি কি ইনক্লুড আছে সেগুলো লিখে রাখ, এইগুলোই কিন্তু মেন, আমি যে যে টার্মগুলো ইউজ করছি। প্লিন্থ অফসেট বললেন না লাস্টে, প্লিন্থ অফসেট, ঠিক আছে। এর মধ্যে যেগুলো হচ্ছে তোর ইনক্লুড আছে, প্লিন্থ এরিয়ার মধ্যে যেগুলো ইনক্লুড আছে, এটাকে লেখ ইনক্লুড, ঠিক আছে। একটা ইনক্লুড করব, আর যদি কিছু এক্সক্লুড থাকে সেগুলোকে এক্সক্লুড করব, ঠিক আছে। ইনক্লুডের মধ্যে যেগুলো আছে সেগুলো লেখ এরিয়া অফ দ্য ফ্লোর লেভেল, এরিয়া অফ দ্য ফ্লোর লেভেল, ঠিক আছে। তারপর লেখ দ্বিতীয় নম্বর লেখ স্টেয়ার কভার, স্টেয়ার কভার যেটাকে আমরা মামটি বলি, ঠিক আছে। নেক্সট লেখ ইন্টারনাল শ্যাফট, ইন্টারনাল শ্যাফট for sanitary installation, for sanitary installation and garbage chute, garbage chute provided these do not, স্যার গার্বেজ ছুট, CHUTE, these do not exceed 2 square meter in area, স্যার এই জায়গাটা আরেকবার বলুন স্যার, নিচে internal হ্যাঁ shaft ব্যাস, of, দেখতে পাচ্ছিস,
তারপরে লেখ লিফট ওয়েল ইনক্লুডিং ল্যান্ডিং, তারপর হচ্ছে মেশিন রুম, তারপর লেখ এরিয়া অফ পর্চ জিনিসটা কি আমাকে একটু দেখতে হবে, আদার দেন ক্যান্টিলিভার। ঠিক আছে, এই পর্চ জিনিসটা আমাকে একটু দেখতে হবে। ঠিক আছে, তো দেখ এইগুলো হচ্ছে আমার প্লিন্থ এরিয়ার মধ্যে থাকবে। এই জিনিসগুলো যদি স্যার মেশিন লাস্টের আগেটা স্যার মেশিন রুম, আরে ঠিক আছে, এইগুলো হচ্ছে প্লিন্থ এরিয়ার মধ্যে ইনক্লুড থাকবে। ঠিক আছে, আমি আগে পুরোটা লিখিয়ে দিই, তারপর হচ্ছে তোদের ড্রয়িংটা আমি এঁকে দেখাবো। তো ফার্স্টে হচ্ছে আমাদের প্লিন্থ এরিয়াটা হলো। এবার প্লিন্থ এরিয়ার মধ্যে কি কি থাকবে না, ঠিক আছে, তো সেটাও আমরা একটু লিখে নিই। তাহলে এক্সক্লুডের মধ্যে আমাদের কি কি জিনিস পড়ছে সেটা আমরা একটু দেখে নিই। এক্সক্লুডের মধ্যে লিখে রাখ এরিয়া অফ লফট, দ্বিতীয় নম্বর হচ্ছে ব্যালকনি। এইগুলো কোশ্চেন আসে, ঠিক আছে, যে ধরে দেবে যে প্লিন্থ এরিয়ার মধ্যে কোনটা ইনক্লুড আছে, হঠাৎ করে ধর ব্যালকনি, এরিয়া অফ লট এগুলো সব দিয়ে দিল। ঠিক আছে, অনেকে ভাববে যে ব্যালকনিটা হচ্ছে তাহলে প্লিন্থ এরিয়ার মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু তা নয়। ঠিক আছে, কিছু কিছু স্পেসিফিক টাইম মানে যেটা হচ্ছে আমরা ইউজ টু, এমন কিছু টার্ম দেবে না যেটা হচ্ছে তোর খুব টাফ লাগে। ঠিক আছে, কিন্তু কিছু কিছু জিনিস দেবে, সেইগুলোকে আমাদের মনে রাখতে হবে। তারপরে হচ্ছে তোর লেখ ব্যান্ড অথবা কর্নিস, ছাদের যে কর্নিস গুলো হয় সেগুলো হচ্ছে তোর আমার এর মধ্যে ইনক্লুড হবে না। তারপর লিখে রাখ ক্যান্টিলিভার পোর্চ, এইখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, দেখ স্টেয়ার কিন্তু আমাদের প্লিন্থ এরিয়ার মধ্যে পড়ে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে স্পাইরাল স্টেয়ার, যেটা স্পাইরাল স্টেয়ার ইনক্লুড ল্যান্ডিং, এটা কিন্তু প্লিন্থ এরিয়ার মধ্যে পড়ছে না। ঠিক আছে, তারপরে যদি কোনো ওপেন প্ল্যাটফর্ম থাকে সেটাকে আমরা প্লিন্থ এরিয়ার মধ্যে ধরবো না। ঠিক আছে, তারপরে টেরেস অ্যাট ফ্লোর 1, ঠিক আছে, তারপরে টাওয়ার, কোনো যদি টাওয়ার থাকে, ঠিক আছে, সেটাকে আমরা হচ্ছে তোর প্লিন্থ এরিয়ার মধ্যে ধরবো না। ঠিক আছে, আর কিছু দরকার নেই। ঠিক আছে, তো প্লিন্থ এরিয়া বেসিক জিনিসটা কি আগে আমরা একটু ড্রয়িংটা বুঝে নিই। এটা হচ্ছে আমাদের সাইট প্ল্যান। আমারও তো ড্রয়িংটা আঁকা বাঁকা হচ্ছে, তোরা কিন্তু একদম সোজা করে আঁকবি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের বিল্ডিং প্ল্যান, এইটার মধ্যে আমাদের পুরো বিল্ডিংটা ইনক্লুড আছে। ঠিক আছে, তো এই বিল্ডিংটাতে পুরো যে এরিয়াটাতে বিল্ডিংটা কভার করছে, পুরো যে এরিয়াটার মধ্যে হচ্ছে আমাদের বিল্ডিংটা কভার করছে, ইনক্লুডিং হচ্ছে তোর দেওয়াল, বাইরের যে দেওয়ালটা আছে সেই দেওয়ালটা সমেত। ঠিক আছে, এই জায়গাটাকে আমাদের বলা হচ্ছে প্লিন্থ এরিয়া। ঠিক আছে, এবার এর মধ্যে কি কি জিনিস আমাদের ইনক্লুড নেই আর এক্সক্লুড আছে সেগুলোকে একটু জাস্ট জেনে রাখ। এরিয়া অফ লফট, এটা একটু আমাকে দেখতে হবে। এরিয়া অফ লফট
এরিয়া অফ লফট হচ্ছে রুম স্পেস ডাইরেক্টলি আন্ডার রুফ হাউস। আচ্ছা, কোন জিনিসটা একটু দেখি। আচ্ছা, লফট মানে হচ্ছে যে তোর কোন একটা, আচ্ছা ওয়্যার অ্যানাদার মিনিং অফ দ্য ওয়ার্ড লার্জ এরিয়া or in a wide house for a large building that has been transformed into living space। আচ্ছা, মানে ধর কোনো একটা স্পেস আছে, ঠিক আছে, আমার ধর কোনো একটা কারখানা আছে, ধর সাপোজ এটা একটা কারখানার আমার প্ল্যান ভিউ আছে, ঠিক আছে, সেই কারখানার মধ্যে যদি আমি কোনো একটা জায়গা থাকার মতো ব্যবস্থা করি, ঠিক আছে, সেই জায়গাটাকে এরিয়া অফ লফট বলে, ঠিক আছে। বা ঘরের মধ্যে যদি এক্সট্রা করে আমি যদি কোনো একটা এক্সট্রা যদি ঘর মতো করে বানাই, ঠিক আছে, যত ট্রি হাউস যেগুলো সেইগুলোকে হচ্ছে এরিয়া অফ লফট বলা হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যাডিশনাল ঘর করা হয়, এগুলো কিন্তু অ্যাকচুয়াল ডিজাইনের উপর বেস করে হয় না, ঠিক আছে, এগুলোকে অ্যাডিশনালি করা হয়, ঠিক আছে। ব্যালকনি তো জিনিসটা বুঝতেই পারছিস, ছাদের কর্নিশ টর্নিশ এগুলো বোঝা যাচ্ছে। ক্যান্টিলিভার পোর্চ, এইটা একটু দেখতে হবে, ক্যান্টিলিভার পোর্চ, ক্যান্টিলিভার পোর্চ, ক্যান্টিলিভার পোর্চ বলতে আচ্ছা তার মানে এই জিনিসগুলো, এই যে কোন একটা বিল্ডিং এর ক্ষেত্রে এই যে এই জিনিসটা বুঝতে পারছিস, অনেক ঘরেতে এটা সবাই দেখতে পাচ্ছিস তো, হ্যাঁ স্যার। অনেক ঘরেতে দেখবি এই ধরনের হচ্ছে তো ডিজাইন করা হয়, ঠিক আছে, এই যে একটু বাড়ি দেওয়া হয়েছে, এই যে এই জিনিসটা বাড়ানো আছে, নতুন নতুন বিল্ডিং গুলো যে ডিজাইন গুলো করা হয়, দেখ এই বিল্ডিংটা দেখ, এই যে এইটা বাড়ানো আছে, এইটাকে বলা হয় ক্যান্টিলিভার পোর্চ, ঠিক আছে, ক্যান্টিলিভার বের করে যেটা বের করা হয় সেটাকে ক্যান্টিলিভার বলি, ঠিক আছে। তো এইটা কিন্তু আমার প্লিন্থ এরিয়ার মধ্যে কিন্তু ইনক্লুড হচ্ছে না, ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু আমাদের প্লিন্থ এরিয়ার মধ্যে ইনক্লুড হচ্ছে না এই জিনিসটা, ঠিক আছে। বেশ, আচ্ছা প্লিন্থ এরিয়া তো নিচে দিকে মনে হয় না, হ্যাঁ প্লিন্থ এরিয়া নিচে দিকে মনে হয় না। প্লিন্থ এরিয়া মানে হচ্ছে যে আমাদের প্লিন্থ লেভেলে, তোরা শর্ট ফর্মে যদি জিনিসটা বুঝতে চাস, প্লিন্থ লেভেলে আমাদের যে প্লিন্থ বিম গুলোকে আমাদের বসানো হয়, ঠিক আছে, ধরে এইটা তো পুরো বিল্ডিংটা, এই বিল্ডিং এ ধর আমার যে যে পোর্শন গুলো প্লিন্থ বিম গুলো বসানো থাকে, এই তার টোটাল এরিয়াটাকে বলা হয় প্লিন্থ এরিয়া, এক কথায় যদি আমি বলি, ঠিক আছে। কিন্তু এর মধ্যেও কিছু কিছু জিনিস ইনক্লুড এক্সক্লুড থাকে, সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এইটা ধর এর মধ্যে পুরো এই যে বাইরের দেওয়াল হচ্ছে পুরো প্লিন্থের যে টোটাল বিল্ডিং এর যে বিম গুলো বসানো আছে, এর মধ্যে যে টোটাল এরিয়াটা সেইটাকে বলা হয় প্লিন্থ এরিয়া, ঠিক আছে। তো এই এরিয়াটা হচ্ছে বিল্ডিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় হয়, ঠিক আছে, এইটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর নেক্সট আমাদের যেটা আসছে সেটা হচ্ছে বিএ তে হচ্ছে আমাদের ফ্লোর এরিয়া, ঠিক আছে। সব কটাকে লাস্টে, সবার লাস্টে হচ্ছে আমি মার্চ করে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো ফ্লোর এরিয়া, স্পাইরাল স্টেয়ারকেসটা কেন হচ্ছে প্লিন্থ এরিয়ার মধ্যে ইনক্লুড করা হয় না আমি বলি। স্পাইরালের ক্ষেত্রে দেখবি আমার যে স্পাইরালের যে সিঁড়িগুলো হয় তার ল্যান্ডিংটা হচ্ছে খুব ছোট হয়, তাই তো, এর যে ওপেন যে স্পেসটা, যে জায়গাটা আমার নর্মাল যে সিঁড়ির জন্য যে ল্যান্ডিং এর জন্য যে স্পেসটা লাগে, স্পাইরাল সিঁড়ির ক্ষেত্রে কিন্তু সেই স্পেসটা লাগে না, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে স্পাইরাল স্টেয়ার আমি ঘরের ভেতরেও করতে পারি, ঘরের বাইরেও করতে পারি, তাই তো। স্পাইরাল স্টেয়ার তো মেইনলি সেইভাবেই করা হয়, আমি ধর ঘরের দোতলায় কোনোভাবে যেতে চাইছি, স্পাইরাল একটা স্টেয়ার বাইরে থেকেও আমরা সেটাকে কনস্ট্রাক্ট করি। কিন্তু নর্মাল যে স্টেয়ার গুলো হয় সেগুলো কিন্তু বাইরে করা হয় না, সেগুলো কিন্তু ঘরের মধ্যেই করা হয়। কখনো দেখেছিস কোনো ঘরের বা সিঁড়ি হচ্ছে তোর বাইরের দিকে হয়? সিঁড়ি সবসময় ঘরের মধ্যেই হয়, ঠিক আছে। তো সেই স্টেয়ার গুলোকে আমরা কিন্তু প্লিন্থ এরিয়ার মধ্যে ইনক্লুড করব। কিন্তু স্পাইরাল যে স্টেয়ার গুলো হয় সেই স্পাইরাল স্টেয়ার গুলো ঘরের মধ্যেও করে, অনেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবি ঘরের বাইরেও করে, ঠিক আছে। তো স্পাইরাল স্টেয়ারের ক্ষেত্রে মেইন যেটা বললাম যে এর ল্যান্ডিং যে এরিয়াটা, ঠিক আছে, এই ল্যান্ডিং এরিয়াটা খুব কম ধরা হয় বলে স্পাইরাল স্টেয়ারটাকে আমরা এক্ষেত্রে নেগলেক্ট করি, ঠিক আছে। তো ফ্লোর ভিতরে করলে তাহলে ওটা এক্সট্রিমলি থাকবে,
ভেতরে যখন করবি তখন হচ্ছে ওর যে ল্যান্ডিংটা, সেই ল্যান্ডিংটা ফ্লোর এরিয়ার মধ্যেই ইনক্লুড হয়ে যাবে, ঠিক আছে? তখন মানে সেটা প্লিন্থ এরিয়ার মধ্যে ইনক্লুড হয়ে যায়। ওর জন্য আলাদাভাবে স্পাইরালের জন্য আলাদাভাবে আমাদের ক্যালকুলেশন করতে হয় না, ঠিক আছে? ভেতরে থাক বা বাইরে থাক, স্পাইরালকে আমরা আলাদাভাবে কোনোভাবে ক্যালকুলেট করব না। এটা আমি বোঝাতে পেরেছি? স্যার অ্যাকচুয়ালি বিল্ডিং এর আউটার ওয়ালের বাইরে যেগুলোই ঝুলবে সেগুলোই স্যার এক্সক্লুডিং, আর সেটাই আমার প্লিন্থ এরিয়ার মধ্যে পড়বে না। সেইটাই তো। তো নরমালি আমি যেটা কি বললাম যে প্লিন্থের যে বিমটা আছে সেই বিম বরাবর যে টোটাল এরিয়াটা হচ্ছে সেই এরিয়াটাকে কিন্তু আমরা প্লিন্থ এরিয়া বলছি। দেখ ছাদের যে কর্নিস গুলো সেগুলো এই বিমের বাইরে রয়ে যায়, ঠিক আছে? যদি আমার দরজার কাছে কোনো ওপেন স্পেস থাকে, ব্যালকনির ক্ষেত্রে যেটা, এগুলো কি এই বিমের ঠিক বাইরের দিকটা পড়ে, তাই তো? ব্যালকনি কি ঝুলন্ত অবস্থায় থাকে, মেন যে বিম থাকে তার থেকে বাইরের দিকে থাকে। সুতরাং কি আমার এই প্লিন্থ যে বিম গুলো দেয়া হয়, মেন যে প্লিন্থ বিম যে তার ভেতরের দিকে যতটুকুনি পোর্শন আছে সেই পোর্শনটা হচ্ছে আমার প্লিন্থ এরিয়ার মধ্যে পড়ে যাচ্ছে। সবাই ক্লিয়ার হয়েছে? কারো কোনো ডাউট আছে? আর কারো ডাউট আছে? স্যার ইন্টারনাল স্যাট ফর স্যানিটাইজেশন তোরা কি বাজে চিন্তা নেই? আমি চুপটা দেখবো বললাম, দাঁড়া চুপটা আমাকে একটু দেখতে দে। কোথায় ছিল যেন? ইন্টারনাল স্যাট ফর স্যানিটারি। আচ্ছা, ইন্টারনাল স্যাট স্যানিটারি ইনস্টলেশন মানে হচ্ছে আমার যে সিওয়েজ সিস্টেমের জন্য যে ঢাকনাগুলো তৈরি করা হয়, ঠিক আছে? আমার অনেক সময় দেখবি ইন্টারনাল স্যাট কিরকম জিনিসটা হয় আমি দেখাচ্ছি স্যানিটারির ক্ষেত্রে। ইন্টারনাল স্যাট ফর স্যানিটারি ইনস্টলেশন কিরকম হয় জিনিসটা আমি দেখাচ্ছি। এ দেখ, এই যে পুরো সিস্টেমটা করা হচ্ছে স্যানিটারির সময়, এই যে পুরো সিস্টেমটা করা হচ্ছে, ঠিক আছে? এই পুরো সিস্টেমটা গিয়ে একদম এই যে বাইরে পর্যন্ত চলে যাচ্ছে, ঠিক আছে? এক্সটেরিয়রের যে ঢাকনার যে জায়গাটা আছে তার ঠিক বাইরে পর্যন্ত যখন যে জিনিসটা চলে যাচ্ছে সেইটাকে বলা হচ্ছে ইন্টারনাল স্যাট। যদি দেখিস তোর আমাদের দাঁড়া একটা ড্রয়িং দেখাই। একটা ড্রয়িং দেখাচ্ছি, দাঁড়া। স্যার এটা কি সেপটিক ট্যাঙ্ক গুলো বলছেন? না, অ্যাকচুয়ালি সেপটিক ট্যাঙ্কটা হচ্ছে এক্সটার্নাল স্যাট, ঠিক আছে? সেপটিক ট্যাঙ্কটা হচ্ছে এক্সটার্নাল স্যাট। ইন্টারনাল আর এক্সটার্নাল এর মধ্যে আমি ডিফারেন্সটা বলি। ধর সাপোজ তোর এইটা হচ্ছে আমার বিল্ডিং, এটা হচ্ছে আমার ধর বিল্ডিং এর দেওয়াল, ঠিক আছে? এটা ধর একটা 10 ইঞ্চি দেওয়াল আছে, এইখানটা ধর আমার একটা বাথরুম আছে, ঠিক আছে? তো বাথরুমের মধ্যে কি কি থাকছে? বাথরুমের মধ্যে এইখানটা ধর একটা টয়লেট আছে, ঠিক আছে? এইখানটা ধর হচ্ছে একটা বেসিন আছে, এইখানটা ধর একটা বেসিন আছে, এইখানটা ধর বাথটাব আছে বা স্নান টান করার জন্য। তো এই যে পুরো সিস্টেমটা একটা পাইপের থ্রু দিয়ে তো যাবে। বাথরুমের জন্য একটা পাইপে তোর হচ্ছে সয়েল পাইপ থাকবে, এর জন্য হচ্ছে তোর ড্রেনেজ পাইপ থাকবে। যে সমস্ত পাইপটা এই যে দেওয়ালের কাছ দিয়ে যেগুলো যাচ্ছে এর মধ্যে যেগুলো আছে এগুলোকেও কিন্তু আলাদাভাবে আমাদের একটা আলাদা, এর জন্য একটা আলাদা তো এরিয়া লাগে। এই পাইপগুলোকে আমরা যখন প্লেস করব তখন তার জন্য তো আমার একটা নির্দিষ্ট এরিয়া দরকার হয়, ঠিক আছে? তো এই এরিয়াটা হচ্ছে এইগুলোকে বলা হয় ইন্টারনাল স্যাট, ঠিক আছে? কিন্তু বাইরে যখনই হচ্ছে আমাদের চেম্বার টেম্বার করব, এটা হচ্ছে তোর এক্সটার্নাল স্যাট হলো, এটা তোর চেম্বার, এটা তোর চেম্বার, ঠিক আছে? তো এইটা হয়ে গেল এক্সটার্নাল স্যাট, এটা হয়ে গেল আমাদের এক্সটার্নাল স্যাট, ঠিক আছে? এবার এই চেম্বারের মধ্যে যাবতীয় যা কিছু হচ্ছে সেটা হচ্ছে কিন্তু বাইরের মধ্যে পড়ে যাচ্ছে। আর এই যে টোটাল যে সিস্টেমটা বাথরুমে, এই যে টোটাল প্রত্যেকটা আমার একটা বাথরুম যখন তৈরি করব, বাথরুমের মধ্যে ধর আমি শুধু টয়লেট যদি বানাই, ঠিক আছে? সাপোজ একটা নিজেদের বেসিক একটা আইডিয়া থেকে ভাব, যদি শুধু আমার টয়লেট যদি করি আমার তাহলে সেই বাথরুমটা বেশি বড় করার দরকার পড়ে না, ঠিক আছে? কিন্তু সেই বাথরুমের মধ্যে যদি তোর টয়লেট, বাথটাব, তারপরে বেসিন, এই সমস্ত কিছু যদি আমার ইনক্লুড থাকে তখন তার আমার এরিয়াটা বাড়াতে হয়, ঠিক আছে? সুতরাং পার্টিকুলার কি কাজের জন্য ইউজ হচ্ছে ইন্টারনাল স্যাপ্টের লেন্থ কতটা হবে, ঠিক আছে?
সেই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে একটা হচ্ছে প্লিন্থ এরিয়ার মধ্যে এই জিনিসটা কখন হচ্ছে আমাদের ইনক্লুড হবে, যখন এই বাথরুমটার এরিয়া 2 স্কোয়ার মিটারের কম হবে। দেখ এখানে কিন্তু আমাদের এটা বলেও দিয়েছে, প্রোভাইডেড দিস ডু নট এক্সিড 2 স্কোয়ার মিটার এরিয়া, অর্থাৎ বাথরুমের যে এরিয়াটা সেটা হচ্ছে আমাদের 2 স্কোয়ার মিটার মানে কত কত হতে পারে রে? 1.5 ইন্টু 1.5 মানে কত হচ্ছে? 2.25। 1.5 ইন্টু 1.25 সামথিং এরকম একটা হবে, ঠিক আছে? এরকম সামথিং একটা রেঞ্জে আসবে, ঠিক আছে? তার মানে হচ্ছে 5 ফুট বাই 4 ফুট, তাই তো? 3 5 15 হ্যাঁ 5 ফুট বাই 4 ফুট সাইজের এরকম হচ্ছে একটা বাথরুমের সাইজ হতে হবে। তার থেকে বেশি হয়ে গেলে সেটা কিন্তু আর প্লিন্থ এরিয়ার মধ্যে ইনক্লুড হবে না, তখন তাকে আলাদাভাবে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তো আমাদের প্রত্যেকটা ফ্লোর যখন আমরা ক্যালকুলেশন করি তার মধ্যে আমাকে ধরেই নিতে হবে যে তার এরিয়াটা কত ধরবো, সেটাকে আমাকে আগে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো ফ্লোর এরিয়াতে দেখ, ফ্লোর এরিয়া মানে হচ্ছে আমার যে এক্সটার্নাল যে দেওয়ালগুলো আমাদের দেয়া হয়েছে, ঠিক আছে? এই বিল্ডিংটার ক্ষেত্রে আমার ধর এই আমার প্লিন্থ এরিয়াটা পুরোটা ড্রয়িং করছি, ঠিক আছে? আমি এই প্লিন্থ এরিয়াটা ড্রয়িং করছি, ভালো করে জিনিসটা বুঝছো। তাহলে প্লিন্থ এরিয়া মানে এই পুরো এরিয়াটা আমি বললাম যে প্লিন্থের যে বিমটা আছে সেই বিমটা হচ্ছে যতটা হচ্ছে এরিয়া জুড়ে আছে টোটাল তার ইন্টারনাল যে এরিয়াটা সেটাকে আমরা বললাম প্লিন্থ এরিয়া, ঠিক আছে? সাপোজ ধর এখানে বিমটা হচ্ছে আমার এক্সটেন্ড করা আছে, এখানেও বিমটা আমার এক্সটেন্ড করা আছে, ঠিক আছে? বিমটা আমার এক্সটেন্ড করা আছে। আমি ক্লাস নিচ্ছি রে, পরে ফোন করছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি রাত্রি থেকে ফোন করছি। তো এই বাইরের পুরো পোর্শনটাকে আমরা কি বললাম? প্লিন্থ এরিয়া, তাই তো? এই বাইরের পোর্শনটাকে আমরা বলেছি প্লিন্থ এরিয়া, ঠিক আছে? ফ্লোর এরিয়া মানে হচ্ছে এই যে এক্সটার্নাল ওয়াল, এই যে ওয়ালটা, এই ওয়ালটাকে যদি আমরা বাদ দিই, বাদ দিলে যে ভেতরের যে এরিয়াটা আমাদের পড়ে থাকছে, এটাকে আলাদা কালার দিই, ভেতরের মধ্যে এই যে দেওয়াল বাদ দিয়ে ভেতরের মধ্যে মানে যেটুকুনি পোর্শনে শুধু ফ্লোর আছে, ঠিক আছে? এই যে পোর্শনটা, ঠিক আছে, এই দেওয়ালটাও কিন্তু থাকবে, এই দেওয়ালটা বাদ যাচ্ছে, ঠিক আছে? এই যে পুরো পোর্শনটা মানে দেওয়ালগুলো বাদ দিলে, ঠিক আছে, এই পোর্শনটাকে আমরা বলছি ফ্লোর এরিয়া। ব্যাপারটা বোঝাতে পেরেছি? তাহলে প্লিন্থ এরিয়ার থেকে ছোট হচ্ছে ফ্লোর এরিয়া, ঠিক আছে? তাহলে এইখানটা হচ্ছে আমরা ডেফিনেশন লিখবো, like the floor area is the plinth area, the floor area is the plinth area, the plinth area less the area of the walls, মানে আমার যে দেওয়ালগুলো আছে সেই দেওয়ালগুলোকে যদি বাদ দিই, শুধুমাত্র যে জায়গাটায় হচ্ছে আমার ল্যান্ডিংটা থাকছে, যে জায়গাটার মধ্যে আমরা হাঁটা চলা করতে পারবো, সেই জায়গাটাকে বলা হচ্ছে আমাদের ফ্লোর এরিয়া, ঠিক আছে? এবার এর মধ্যে কি কি ইনক্লুড আছে একটু লিখে নে। এর মধ্যে ইনক্লুড যেগুলো লিখে নে। আচ্ছা এইটা এইভাবে আমরা একটু লিখি, এটা ওইভাবে না লিখে এখানটা একটা সাব হেডিং দে, লেক ওয়াল এরিয়া, ঠিক আছে? তার মানে আমাদের বলছি যে প্লিন্থ এরিয়া লেস দেন দ্য এরিয়া অফ ওয়ালস, মানে এরিয়া অফ ওয়ালস মানে ওয়ালের যে এরিয়া, এই যে দেওয়াল যেটা
এই দেওয়ালের এরিয়ার মধ্যে কি কি জিনিস থাকছে সেইটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে বাকি যে পোর্শনটা পড়ে থাকছে সেটি হচ্ছে ফ্লোর এরিয়া। তাহলে ওয়াল এরিয়ার মধ্যে কি কি জিনিস থাকছে সেই জিনিসটা আমরা একটু আলোচনা করব। তো এইখানটা লেখ, in the calculation of the wall area, in the calculation of wall area, the thickness of the wall shall be, স্যার আবার রিপিট করে বলুন দেখি। in the calculation of wall area, the thickness of the wall shall be inclusive of finishing, The thickness of wall thickness of wall shall be inclusive of finishing is more than 1 meter from floor finish. one meter from Floor finish. ঠিক আছে, আচ্ছা কি লিখলি আবার বলতো? In the calculation of wall area, the thickness of wall shall be inclusive of finishing. এটা লিখেছিস? তারপরে কি লিখেছিস? is more than 1 meters from floor finish. আচ্ছা ওইটাকে লিখে রাখ, ওই যে ফিনিশিং ইনক্লুসিভ অফ ফিনিশিং এর পর একটা দিলে and লেখ, and is more than 1 meter from floor finish। ঠিক আছে, এই ফ্লোর ফিনিশ 1 মিটার মোর দাম, এটাকে আমরা বলি ড্যাডো, DADO, ডেডো। ঠিক আছে, এটা কি জিনিস আমরা একটু দেখে নিই। ডেডো, 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 এই যে, আরে ডেডোর এমনি নরমাল এটা নেই? না না এটা না, আউটার সারফেসে যে ইট সিমেন্টে করা হয় ওটাকে ডেডো বললাম। হ্যাঁ ওইটাই বলছি আমি, ওটা কি এমনি এখানে ড্রয়িং এ দেয়া নেই? আমাদের লোকাল ইন্ডিয়াতে যে ডেডো গুলো দেখা যায় সেইটার কোথায় ড্রয়িং? এই যে এক্স্যাক্টলি এই জিনিসটার কথা বলছি। ঠিক আছে, নরমাল যে আমাদের বিল্ডিং হয় সেই বিল্ডিং এর ক্ষেত্রে ডেডোটা হচ্ছে আমাদের, তোরা দেখবি একটা বাড়ির যখন দেয়াল রং করা হয় তার ঠিক নিচের দিকটা দেখবি সিমেন্ট দিয়ে আগে করা হয়, তাই তো? সিমেন্ট দিয়ে হচ্ছে তোর রংটা করা হয়, তো সেইটাকে আমরা ডেডো বলি। এই ডেডোটার হাইট যেটা বলছে সেটা যদি 1 মিটারের বেশি হয়ে যায় তখন হচ্ছে সেটাকে ইনক্লুড করা হবে। ঠিক আছে, এই যে এই জিনিসটা, এই পোর্শনটা, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা ডেডো বলছি। ঠিক আছে, এই দেখ এটা হচ্ছে ধর আমার একটা ফ্লোর, ঠিক আছে, এটা ধর আমার একটা ফ্লোর, এই একটা ওয়াল আছে, ঠিক আছে, এটা ধর আমার একটা ওয়াল আছে, ঠিক আছে। তো যখন ওয়াল তৈরি করা হয় দেখবি নিচের দিকে হচ্ছে একটা সিমেন্টের একটা পেস্ট করা হয় আর উপর দিকটা হচ্ছে তোর আমাদের রং করা হয়, তাই তো? এই নিচের এই পোর্শনটা দেখবি একটা সিমেন্টের করা, প্রত্যেকটা ঘরেতেই আছে দেখবি। ঠিক আছে, এটাকে বলে ডেডো। ঠিক আছে, এর হাইটটা যেটা সেটা হচ্ছে 1 মিটারের মধ্যে হতে হবে। ঠিক আছে, যদি সেটা যদি বেশি হয় তখন হচ্ছে সেটাকে আমরা ইনক্লুড করব। ঠিক আছে, ওয়াল এরিয়ার মধ্যে। ঠিক আছে, তো ওয়াল এরিয়া মানে হচ্ছে এই যে পুরো এরিয়াটা, ওয়াল এরিয়া মানে পুরো যে দেওয়ালের এরিয়াটা যেখানে হচ্ছে আমাদের এই ফিনিশিং যে টাচটা থাকছে, ফিনিশিং, ঠিক আছে, সেই জিনিসটা থাকে। এবার দেখ আমি ওয়ালটাকে যদি আমি ক্রস সেকশন ওয়াইজ দেখি, ওয়ালের মধ্যে কি কি থাকে একটা জিনিস ভালো করে ভেবে দেখ। সাপোজ ধর এইগুলো হচ্ছে আমার ইট সাজানো আছে, ঠিক আছে, এরকম ভাবে ধর ইটগুলো একটা ইংলিশ প্রেমিস এরকম ভাবে ধর, সাপোজ একটা ইট সাজানো আছে। ইটের পর কি থাকে? ইটের পর যেটা আছে সেটা হচ্ছে আমাদের মর্টারের একটা লেয়ার থাকে, তাই তো, যেটা হচ্ছে আমাদের ফিনিশ, একটা ইন্টেরিয়র দিকে থাকে একটা এক্সটেরিয়রের দিকেও থাকে, তাই তো।
এবার এইটার পর কি থাকে, এইটার পর হচ্ছে আবার আমাদের পেন্টিং থাকে, তাই তো? তার হচ্ছে একটা থিকনেস থাকে, তাই তো? এবার যদি ডেডও হয়, এর উপর একটা ডেডোর হচ্ছে একটা লেয়ার থাকবে, ঠিক আছে? সেইগুলো হচ্ছে এই যে টোটাল যে এরিয়াটা বলছে, এইটাকে বলা হচ্ছে ওয়ালের থিকনেস এরিয়া, ঠিক আছে? তাহলে এই যে টোটাল এরিয়াটা, সেই এরিয়াটাকে আমাদেরকে বাদ দিতে হবে। কোনো কোনো দেয়াল দেখবি অনেক মর্টারের থিকনেস অনেক বেশি হয়, কোনো কোনো দেয়ালে মর্টারের থিকনেস অনেক কম হয়, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের ওয়াল এরিয়া। তো ওয়াল এরিয়ার মধ্যে কি কি জিনিস ইনক্লুড হচ্ছে সেগুলো একটু লিখে রাখ। ওয়াল এরিয়ার মধ্যে কি কি জিনিস ইনক্লুড আছে সেইটাকে লিখে রাখ। 1 নম্বরে লিখে রাখ ডোর, ডোর and other opening in the wall, door and other opening in the wall। তারপর লেখ ইন্টারমিডিয়েট পিলার্স and supports। ইন্টারমিডিয়েট যদি কোনো পিলার বা সাপোর্ট থাকে সেটা হচ্ছে ওয়াল এরিয়ার মধ্যে ইনক্লুড হয়। তিন নম্বরে লেখ প্লাস্টার, প্লাস্টার অ্যালং ওয়াল। প্লাস্টার যদি দেওয়ালের মধ্যে, প্লাস্টার অ্যালং ওয়াল এক্সিডিং 300 স্কোয়ার সেন্টিমিটার, নট মিটার, এক্সক্লুডিং 300 স্কোয়ার। প্লাস্টারের যে এরিয়াটা সেটা হচ্ছে 300 স্কোয়ার সেন্টিমিটারের যদি বেশি হয় ইন এরিয়া, ঠিক আছে? তারপরে লেখ ফায়ার প্লেস, ফায়ার প্লেস প্লাস্টার অ্যালং ওয়াল এক্সিডিং 300 স্কোয়ার মিটার, স্কোয়ার সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখ ফ্লোর এরিয়ার মধ্যে একটা জিনিস আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমাদের যদি ধর কোনো জায়গায় দেওয়াল যদি থাকে, ধর সাপোজ আমার এই জায়গাটায়, ধর এইখানটা আমার একটা দরজা আছে, ঠিক আছে? তাহলে এইখানটা তো আমার দেওয়াল নেই, তাহলে কি আমি এই জায়গাটা ফ্লোর এরিয়ার মধ্যে ধরবো কি ধরবো না? লেখা থেকে কি বলছে? ঠিক আছে, ডোর, ডোর বা ওপেনিং যেটা আছে সেটা কিন্তু ওয়াল এরিয়ার মধ্যেই আমাদেরকে ধরা হয়, ঠিক আছে? কোনো দরজা বা ওপেনিং এরিয়া থাকলে সেটা ওয়াল এরিয়ার মধ্যেই ধরা হয়। তাহলে ওয়াল এরিয়া যেহেতু আমাদের বাদ দিতে হয় ফ্লোর এরিয়ার মধ্যে, তাহলে আমরা এই যে দরজার যে এরিয়া সেটাকে কিন্তু আমরা ফ্লোর এরিয়া থেকে বাদ দেব, ঠিক আছে? তার মানে এখানের মধ্যে কি কি হচ্ছে দেখ, বেডরুম, কিচেন, স্টোর রুম, তারপরে বাথরুম, বারান্দা, করিডোর, এই সমস্ত কিন্তু কিছু ফ্লোর এরিয়ার মধ্যে রয়ে যাচ্ছে। তার মানে প্লিন্থ এরিয়া থেকে ওয়াল এরিয়াটা শুধু বাদ দিয়ে দাও, পেয়ে যাব আমরা ফ্লোর এরিয়া। পুরো ব্যাপারটা ক্লিয়ার? ঠিক আছে, তাহলে ফ্লোর এরিয়াটা আমাদের আইডিয়া হয়ে গেল। এরপর নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে আমাদের কার্পেট এরিয়া। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের কার্পেট এরিয়া। এই প্রথম যে তিনটে দিচ্ছি কোশ্চেন আসলে এই প্রথম তিনটে থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসে, ঠিক আছে? তো এটা লেখ, দ্য কার্পেট এরিয়া ইজ দ্য ফ্লোর এরিয়া
The carpet area is the floor area less the area of the following portion. কার্পেট এরিয়াটা কিন্তু একটা ফ্লোর এরিয়া। প্রথমে হচ্ছে ফ্লোর এরিয়াটা হচ্ছে প্লিন্থ এরিয়া থেকে কম হলো, কার্পেট এরিয়াটা আবার ফ্লোর এরিয়া থেকে কম। এবং কি কি জিনিস বাদ যাচ্ছে সেখান থেকে, ফ্লোর এরিয়া থেকে কোন কোন জিনিসগুলো বাদ দিলে শুধু কার্পেট এরিয়া পাবো, লিখেছিস? তাহলে এক নম্বর হচ্ছে লেস দ্য এরিয়া অফ দ্য ফলোইং পোর্শন, লেস দ্য এরিয়া অফ দ্য ফলোইং পোর্শন বলে এক নম্বরে লেখ। এই টার্মগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবি, ছবির মতো জিনিসগুলো মনে রাখবি, তাহলে দেখবি আর ভুল হবে না। তাহলে বারান্দা যদি থাকে, বারান্দাটা হচ্ছে কার্পেট এরিয়া থেকে বাদ যাবে, এক নম্বর বারান্দা। দ্বিতীয় নম্বর হচ্ছে করিডর অর প্যাসেজ, তিন নম্বর লেখ এন্ট্রান্স হল, চার নম্বরে লেখ স্টেয়ার কেস অ্যান্ড স্টেয়ার কভার, যেটাকে আমরা মামটি বলি, পাঁচ নম্বরে লেখ বাথরুম, ছ নম্বরে লেখ কিচেন, সাত নম্বরে লেখ স্টোর, আট নম্বরে লেখ ক্যান্টিন, আট নম্বরে লেখ ক্যান্টিন, ক্যান্টিন রে যে খাবার জায়গা, ক্যান্টিন, ক্যান্টিন। ন নম্বরে লেখ মেশিন রুম, দশ নম্বরে লেখ শ্যাফট ফর স্যানিটারি পাইপিং। স্যার ব্লিচিং রুমটা কি? হ্যাঁ, মেশিন রুম, মেশিন যেখানে মেশিন রাখা হয়, আচ্ছা মেশিন রুম। তারপর হচ্ছে শ্যাফট ফর স্যানিটারি পাইপিং, তারপর লেখ লিফট রুম, লিফট যেখানে লিফটের থাকে, ঠিক আছে, লিফট লিফট, হ্যাঁ। তো দেখ, এইটা হয়ে গেল আমাদের প্লিন্থ এরিয়া, ঠিক আছে। প্লিন্থ এরিয়া থেকে যদি আমাদের দেওয়াল বাদ দেওয়া হয়, তাহলে ভেতরের যে পোর্শনটা থাকছে এটাকে বলা হচ্ছে আমাদের ফ্লোর এরিয়া। ভেতরে যেই দুটো পোর্শন পাচ্ছি আমরা, এটাকে বলা হয় ফ্লোর এরিয়া, ঠিক আছে। এটা ধর কিচেন, এটা হচ্ছে বেডরুম, ঠিক আছে। এরপর হচ্ছে যে জায়গাটা হচ্ছে আমাদের থাকার জন্য উপযুক্ত, আমরা তো কিচেনে কেউ ঘুমাই না, যে জায়গাটা আমরা বসতে পারি, ঘুমাতে পারি, সেই জায়গাটাকে অ্যাকচুয়ালি বলছে কার্পেট এরিয়া। বোঝাতে পারলাম যে কার্পেট এরিয়াটা কোন জায়গাটায়? হ্যাঁ বল, দাঁড়া, কার্পেট এরিয়া কোন জায়গাটা সবাই বুঝতে পারলি? মানে আমাদের যে জায়গাটা, এক কথায় কার্পেট এরিয়া মানে জিনিসটা ভাব, যে জায়গায় আমরা কার্পেট বসাই, কার্পেট যে জায়গাটা লিভিং মানে থাকার জন্য উপযুক্ত, যে জায়গাটা, যে জায়গায় আমরা কার্পেট বসাই। আমরা কি বাথরুমে কখনো কার্পেট দিই? আমরা কি কিচেনে কখনো কার্পেট দিই? সেই সমস্ত জায়গায় দিই না, কিন্তু সেইগুলো কিন্তু আমাদের ফ্লোর এরিয়া। ফ্লোর এরিয়া মানে হচ্ছে তার মানে যে জায়গাটা পুরোটা ফ্লোরটা যে জায়গা জুড়ে আছে। আমাদের যে তোর ঘর যখন কেনা বেচা হয় তখন কিসের উপর বেস করে হয়? আমাদের ফ্লোর এরিয়ার উপর, তাই তো। লোকেরা জিজ্ঞেস করে কতটা ফ্লোর এরিয়া, মানে ঘরটার মধ্যে কতটা জায়গা আছে চলাচল করার, সেটা হচ্ছে ফ্লোর এরিয়া হলো।
এবার কার্পেট এরিয়া যেটা হচ্ছে যে জায়গাটার মধ্যে কতটা জায়গায় আমি বসবাসের মতো উপযুক্ত করা যায়, ঠিক আছে, তার মানে সেই জায়গাটা হচ্ছে কার্পেট এরিয়া। এইগুলোর মধ্যে একটা রেশিও করলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় যে জায়গাটার মধ্যে রুমের সাইজ বড় না কিচেনের সাইজ বড় করেছে না হচ্ছে তোর প্লিন্থ এরিয়া সাইজ কতটা করা হয়েছে, সমস্ত কিছু জিনিস কিন্তু এর মধ্যে ইনক্লুড থাকে। এই জায়গাটা সবার পুরো ক্লিয়ার হয়েছে? তাহলে কার্পেট এরিয়াটা তাহলে অ্যাকচুয়ালি লিখে রাখ যে এরিয়া ফর লিভিং, এক কথা বলা হচ্ছে কার্পেট এরিয়াটা এরিয়া ফর লিভিং, ঠিক আছে। ফ্লোর এরিয়াটা কোনটা বললাম, এরিয়া ফর ফ্রি মুভমেন্ট, এরিয়া ফর ফ্রি মুভমেন্ট ইন হাউস, যে জায়গাগুলো আমরা মুভমেন্ট করতে পারবো, ঠিক আছে, ব্র্যাকেটে লিখে রাখ যে তোর এক্সক্লুডিং ওয়াল, তাই তো। আর প্লিন্থ এরিয়ার মানে হচ্ছে টোটাল এরিয়া, প্লিন্থ এরিয়া মানে টোটাল এরিয়া। আচ্ছা 5 মিনিট আমি একটা ব্রেক নিই, তারপর আসছি, ঠিক আছে।
সবাই শুনতে পাচ্ছিস? সবাই শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে কার্পেট এরিয়াটা পুরো ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাদের প্লিন্থ এরিয়া ক্লিয়ার হয়ে গেছে, ফ্লোর এরিয়া ক্লিয়ার হয়ে গেছে, কার্পেট এরিয়া ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট নম্বর যেটা, সেটা হচ্ছে কভার্ড এরিয়া। কভার্ড আরইডি, তাই তো? কভার্ড এরিয়া। কভার্ড এরিয়া মানে হচ্ছে যে জায়গাটা হচ্ছে পুরো বিল্ডিংটা কভার করে আছে, এক কথা যদি বলি, ঠিক আছে, যে জায়গাটার মধ্যে পুরো বিল্ডিংটা কভার করে আছে। মানে আমার প্লিন্থ লেভেল, ধর একটা ফাউন্ডেশন করলাম, ফাউন্ডেশন করার পর প্লিন্থ লেভেলের উপর থেকে যে বিল্ডিংটা যতটা এরিয়া জুড়ে আমার কভার করে থাকবে, সেই জায়গাটাকে টোটাল কভার্ড এরিয়া বলে। তো এটা একটু লিখে নে। দ্য কভার্ড এরিয়া ইজ দ্য গ্রাউন্ড এরিয়া, the covered area is the ground area the covered area is the ground area covered by the building immediately above the plinth level, immediately above the plinth level। ঠিক আছে, মানে আমাদের ধর কোন একটা বিল্ডিং করেছিস, প্লিন্থ এরিয়া মানে আমরা একটা জিনিস, একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাই। ধর এইটা হচ্ছে আমার বিল্ডিং হয়েছে, এটা হচ্ছে আমার বিল্ডিং হয়েছে, এই যে বিল্ডিংটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্লিন্থ এরিয়ার ভিউ দেখাচ্ছি। এবার ধর এইখানটা হচ্ছে আমার মেন এন্ট্রান্স দরজা আছে, তাহলে এই দরজার কাছে আমার একটা সিঁড়িও আছে, তাই তো? বা ধর এখানে একটা ওপেন স্পেস করা আছে, এটাও কিন্তু কভার্ড এরিয়ার মধ্যে ইনক্লুড হয়ে যাবে। কোন কোন জিনিসগুলো ইনক্লুড হবে না সেইগুলো লিখে রাখ। ধর এইটা হচ্ছে টোটাল হচ্ছে আমার, এটা হচ্ছে সাইট প্ল্যান, এটা ধর আমার পুরোটা হচ্ছে সাইট প্ল্যান, ঠিক আছে? তো এর মধ্যে কোন কোন জিনিসগুলো কভার্ড এরিয়ার মধ্যে হচ্ছে আমার ইনক্লুড হবে না, তো 1 নম্বরে লিখে রাখ, মানে এক্সক্লুডেড লিখে রাখ। এক্সক্লুডেড যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াচম্যানস বুথ। মানে ধর আমার হচ্ছে এটা হচ্ছে মেন এন্ট্রান্স, আমার যে এটা করেছি এই বাইরের দেওয়ালটাকে কি বলে রে উৎপল? হ্যাঁ, কোনটা? বাইরে আমার পুরো এরিয়াটা যে আমি বাউন্ডারি ওয়াল দিই, ঠিক আছে, Boundary বাউন্ডারি wall। ওয়ালের কাছে তো মেইন গেটটা হয়। তো হ্যাঁ। মেইন গেটের পাশে অনেক বড় বড় বিল্ডিং এ ওয়াচম্যান যেখানে থাকে, ওয়াচম্যানদের জন্য একটা আলাদা করে ঘর থাকে। তোদের নিজস্ব প্রত্যেকটা কলেজেই দেখেছিস দরজা মেইন গেটের কাছে একটা ওয়াচম্যানের ঘর থাকে। তো এইটা হচ্ছে কভার্ড এরিয়ার বাইরে, ঠিক আছে? তাহলে ওয়াচম্যান বুথ, তারপর হচ্ছে পাম্প হাউস, ইলেকট্রিক কেবিন, ওয়াচম্যান, এগুলো এক্সক্লুড বলছি। মানে কভার্ড এরিয়া বললাম যে টোটাল গ্রাউন্ডটা যে যে পোর্শন গুলো হচ্ছে কভার করে আছে, কিন্তু কি কি জিনিস হচ্ছে এই কভার্ড এরিয়ার মধ্যে পড়বে না সেগুলো আমি লিখে দিচ্ছি। সেগুলো হচ্ছে ওয়াচম্যান বুথ, পাম্প হাউস, ইলেকট্রিক কেবিন, ঠিক আছে? তারপর লেখ 2 নম্বর পয়েন্টে লেখ আনকভার্ড স্টেয়ারকেস। আনকভার্ড স্টেয়ারকেস মানে যদি ধর আনকভার্ড স্টেয়ারকেস, যদি কোনো সিঁড়ি যদি আমার বাইরের দিক থেকে করা হয়, কোনো বিল্ডিং এর যদি বাইরের দিক থেকে সিঁড়ি করা হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু কভার্ড এরিয়ার মধ্যে ইনক্লুড হচ্ছে না। আনকভার্ড স্টেয়ারকেস, ঠিক আছে? সাইড দিয়ে কোনো বিল্ডিং এর সাইড দিয়ে যদি সিঁড়ি ওঠে, সেটা কিন্তু কভার্ড এরিয়ার মধ্যে পড়ছে না। আনকভার্ড স্টেয়ারকেস, তারপরে র্যাম্পস, ঠিক আছে?
কি র্যাম কি বলে? র্যাম্পস সিরিজ যে র্যাম্প গুলো হয় রে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, সেগুলো। তারপরে হচ্ছে তোর এরিয়া কভার্ড বাই চাজা। আমাদের যে জানলার যে চাজাগুলো হয়, কোন একটা জানলার এরকম ভাবে তো এক্সট্রা করে বেরিয়ে থাকে, এইগুলো কিন্তু ইনক্লুড হবে না কভার্ড এরিয়ার মধ্যে। এরিয়া কভার্ড বাই চাজা। তারপর হচ্ছে গার্ডেন, 3 নম্বর পয়েন্টে লেখ গার্ডেন। ওয়াটার পুল বা সুইমিং পুল, ওয়াটার পুল বা সুইমিং পুল ব্র্যাকেটে লিখে রাখ ইফ আনকভার্ড। সুইমিং পুল জেনারেলি আনকভার্ডই হয়, আমাদের কভার করা থাকে না, ঠিক আছে। তাহলে সুইমিং পুল ইফ আনকভার্ড। তারপর লেখ 4 নম্বর লেখ ড্রেনেজ কালভার্ট। ড্রেনেজ সিস্টেমের জন্য যে ড্রেনেজ গুলো কালভার্ট গুলো তৈরি করা হয় সেইগুলো যদি থাকে, ড্রেনেজ কালভার্ট, চেম্বার, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে কভার্ড এরিয়ার মধ্যে পড়বে না, ঠিক আছে। তাহলে কভার্ড এরিয়ার মধ্যে এই জিনিসগুলো পড়ছে না। বাকি যদি ধর কোনো একটা তুই গাড়ি পার্কিং করবি, সাপোজ ধর তোর এখানে একটা গাড়ি রাখবি, তো গাড়ির জন্য তুই একটা শেড বানালি। স্যার কিছু শুনতে এলাম স্যার ট্রেনের এরিয়ার কথা। কি বল আরেকবার। স্যার আপনার কথা তো শোনা ছিল না। বলছি যে ড্রেনেজ কালভার্ট করলি, ঠিক আছে, এই যে প্রত্যেকটা জিনিস যেগুলো নামগুলো বললাম, এইগুলো বাদ দিয়ে যদি কোনো কভার্ড এরিয়া যদি থাকে, সেগুলো কভার্ড এরিয়ার মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। ধর তুই গাড়ি রাখার জন্য একটা শেড বানালি, ঠিক আছে, গাড়ি পার্কিং এর জন্য। গাড়ি তো আর ঘরের মধ্যে করছিস না, অনেক জায়গায় ঘরের মধ্যেও হয়, অনেক জায়গায় বাইরে হয়। তো এই যে গাড়ি পার্কিং এর জন্য যে শেডটা আমরা বানিয়েছি কার পার্কিং এর জন্য, এটাও কিন্তু কভার্ড এরিয়ার মধ্যে পড়ে যাচ্ছে, কার পার্কিং। বোঝা গেছে? কারণ এই জায়গাটাও পুরো কভার করছে, তার মানে আমার টোটাল যে জায়গাটা কভার কতটা জায়গা করছে, সেই জায়গাটাকে আমরা বলছি কভার্ড এরিয়া, ঠিক আছে। স্যার গোটাটাকে স্যার প্লট এরিয়া বলে না? টোটাল যে জায়গাটা সাইট প্ল্যানের টোটাল এরিয়াটাকে বলে প্লট এরিয়া। আমি এটা আর সবার বিল্ডিং লাস্টে, বিল্ডিং করবো সেটা হচ্ছে বিল্ডার এরিয়া, তাই পুরো তো? পুরো জিনিসটা সাম আপ করে একদম সবার লাস্টে আমি লেখাবো, ঠিক আছে। একটা প্ল্যান থেকে কোন জায়গাটা প্লট এরিয়া, কোন জায়গাটা কভার্ড এরিয়া, কোনটা সবচেয়ে বড় হয়, কোনটা সবচেয়ে ছোট হয়, সেটা আমি সাম আপ করে লাস্টে লেখাবো, ঠিক আছে। প্রত্যেকটা আগে জিনিস শিখে নিই, তারপর লাস্টে শেখাবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে ই নম্বরে লেখ রেন্টেবল এরিয়া। ইলেকট্রিক কেবিলটা তো অনেক সময় কভার এরিয়ার মধ্যে থাকে। হ্যাঁ, ইলেকট্রিক এরিয়াটা কিন্তু এখানে আমাদের কভার্ড এরিয়ার বাদে রাখবো, ঠিক আছে। ইলেকট্রিক কেবিন তো অনেক সময় আমাদের ঘরের মধ্যে হয়, ঠিক আছে। ঘরের মধ্যে যদি না করে যদি বাইরে হয়, দেখ বড় বড় যে বিল্ডিং গুলো হয়, ধর আমি তো এটা হচ্ছে একটা ছোট বিল্ডিং এর প্রসপেক্টিভে ভাবছি। ধর মাল্টি স্টোরেজ 20 তলা 25 তলা যে বিল্ডিং হচ্ছে, তাদের তো আর ইলেকট্রিক কেবিন ঘরের মধ্যে হবে না, তাদের ইলেকট্রিক কেবিন আমাদের বাইরেই করতে হয়, ঠিক আছে। ওয়াচম্যানের রুম বাইরে থাকে, ঠিক আছে। এই সমস্ত যে জিনিসগুলো, সেই সব জিনিসগুলো হচ্ছে। তারপরে হচ্ছে তো ড্রেনেজ সিস্টেমের জন্য আলাদা যে পাইপলাইন থাকে বা ড্রেনেজ আউট করার জন্য একটা জায়গা থাকে, সেই জায়গাগুলো কিন্তু কভার্ড এরিয়ার মধ্যে পড়বে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তারপরে লেখ রেন্টেবল এরিয়া। রেন্টেবল এরিয়া লেখ জেনারেটর রুম তো বাইরে হয় অনেক সময়, জেনারেটর রুমটা কি জেনারেটর রুম। জেনারেটর রুম বড়। তোরা এখন জিনিসটাকে ভাব মাল্টি স্টোরি বিল্ডিং এর প্রসপেক্টিভে ভাব। এই প্রথম যে তিনটে বললাম, প্লিন্থ, রোড এরিয়া, কার্পেট এরিয়া, এগুলো ছোট বিল্ডিং এর প্রসপেক্টিভে ভাবলি। এখন যে টার্মগুলো বলছি সেগুলো হচ্ছে মাল্টি স্টোরি বিল্ডিং এর প্রসপেক্টিভে ভাব, ঠিক আছে। একটা মাল্টি স্টোরি বিল্ডিং যদি অনেকগুলো ঘর থাকে, তার মধ্যে কি কি জিনিস হতে পারে, সেটার মধ্যে কভার হচ্ছে। আচ্ছা, রেন্টেবল এরিয়া জিনিসটা যেটা বলি, রেন্টেবল এরিয়া মানে হচ্ছে যে টুকুনি জায়গা আমার ঘর ভাড়ার মধ্যে দেওয়া হয়। আমি ধর তোকে যদি আমি ঘর ভাড়া দিই, তাহলে আমি ঘর ভাড়ার মধ্যে আমি কি কি জিনিস দেখবো, আগে আমাকে একটা বলতো। ধর তুই কোথাও একটা জায়গা তন্ময় ধর একটা ঘর নিচ্ছে, তো সেই ঘরের মধ্যে আমার বেসিক জিনিস কি কি থাকতে হবে।
একটা হচ্ছে তোর বেডরুম থাকতে হবে, একটা লিভিং রুম থাকতে হবে, একটা কিচেন থাকতে হবে, একটা বাথরুম থাকতে হবে। এটা হচ্ছে একদম মিনিমাম ক্রাইটেরিয়া। তুই এমন একটা ঘর নিলি যার মধ্যে বাথরুম নেই, তুই কি সেই জায়গা ভাড়া নিবি? কখনোই নিবি না। ঠিক আছে, তো সেরকম যে এরিয়াগুলো হচ্ছে তোর রেন্ট করা যাবে, ঠিক আছে, সেই জায়গাগুলোকে বলা হয় রেন্টেবল এরিয়া। তাহলে লিখে রাখ, ফর রেসিডেন্সিয়াল বিল্ডিং, the residential building, the area shall be the carpet area shall be the carpet area along with এক নম্বরে যে লেখ এরিয়া অফ কিচেন, along with area of kitchen, comma store, comma bathroom। along with কি বললেন? along with দিয়ে এক নম্বর পয়েন্টে লেখ, along with দিয়ে এক নম্বর পয়েন্টে লেখ এরিয়া অফ কিচেন। মানে আমার কার্পেট এরিয়া তো নিলাম, আমার যে ঘরের যে কার্পেট এরিয়া, যে জায়গায় লিভিং করব সেই এরিয়াটা নিলাম। এবার তার মধ্যে কোন কোন জিনিসগুলো ইনক্লুড থাকবে ওই কার্পেট এরিয়ার সাথে, তার মধ্যে থাকবে কি এরিয়া অফ কিচেন, স্টোর, কমা বাথরুম, এরিয়া অফ কিচেন, স্টোর, বাথরুম, ঠিক আছে। আর একটা নাম লিখে রাখ, 2 নম্বর পয়েন্টে লিখে রাখ 50% অফ কার্পেট এরিয়া। 2 নম্বর পয়েন্টে লিখে রাখ 50% অফ কার্পেট এরিয়া অফ আনগ্লেজড। দ্বিতীয় নম্বরে 50% অফ কার্পেট এরিয়া অফ আনগ্লেজড, GLAZED। এটা কি জিনিস দেখবো? আনগ্লেজড and 100% of glazed বারান্দা, and 100% of glazed বারান্দা, GLAZED, গ্লেজ বারান্দা, GLAZED, glazed বারান্দা বা VE না, গ্লেজড বারান্দা। এই দেখ, এই জায়গাটাকে বলা হয় গ্লেজড বারান্দা, ঠিক আছে। যদি কোনো একটা বারান্দা যদি থাকে, তার মধ্যে যদি এরকম টাইপের এক্সটার্নাল কিছু জিনিস থাকে, তাহলে এইটাকে সমেত কিন্তু আমাদের ধরা হয় রেন্টেবল এরিয়া। আর যদি এরকম না থাকে, কভার করা না থাকে, তাহলে এই জায়গাটার 50% এরিয়া আমাদের তোর রেন্টেবল এরিয়ার মধ্যে ধরা হয়, ঠিক আছে। তো এইগুলো হলো আমার কি কি জিনিস থাকবে একটা কার্পেট এরিয়ার সাথে সাথে, কি কি জিনিস থাকবে রেন্টেবল এরিয়ার মধ্যে। আর কি কি থাকবে না লিখে রাখ, এক্সক্লুড লিখে রাখ, স্টোরেজ স্পেস অন দ্য টপ, স্টোরেজ স্পেস অন দ্য টপ। কোনো যদি বাড়ির যদি ওপরে, ছাদের ওপরে যদি কোনো স্টোরেজ স্পেস থাকে, সেটা রেন্টেবল এরিয়ার মধ্যে পড়ছে না, ঠিক আছে। তারপরে লিখে রাখ ল্যান্ডিংস অফ স্টেয়ারকেস, ঠিক আছে। আর 2 নম্বরে লিখে রাখ 50% এরিয়া অফ ব্যালকনিজ, 50% এরিয়া অফ ব্যালকনিজ, ঠিক আছে। এই জিনিসগুলো কখন লাগে? যখন মাল্টি স্টোরেজ বিল্ডিং এ যখন তুই কোনো ফ্ল্যাট কিনবি বা কোনো ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়, বড় বড় মাল্টি স্টোরেজ বিল্ডিং, তখন কিন্তু এই যে রেন্টেবল এরিয়ার উপর বেস করে কিন্তু ভ্যালু হয়, ঠিক আছে। যখন কোনো জিনিস ধর কেউ কেনে, তারপর সে ভাড়া দেয়,
তখন কিন্তু এই রেন্টেবল এরিয়াটা কিন্তু খুব ভাইটাল হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে গেল সবাই। তাহলে এবার হচ্ছে এফ যেটা, সেটা হচ্ছে ফ্রি স্পেস এরিয়া। ফ্রি স্পেস এরিয়া, ঠিক আছে। তো ফ্রি স্পেস এরিয়াটা মানে হচ্ছে আমার যে জায়গার মধ্যে দিয়ে আমি হাঁটা চলা করি, ধর আমার রুম থেকে ধর কিচেনে যাব, ঠিক আছে, তারপরে বাথরুমে যাব, যতটুকুনি আমার ফ্রি স্পেস রাখতে হবে। আমি একটা ঘর বানাচ্ছি, আমি তো নিশ্চয়ই সেই জায়গার ঘরের ফ্রি স্পেস এমন বানাবো না যে রুম থেকেই সঙ্গে সঙ্গে বাথরুমে যাওয়ার জন্য একটা মানুষের গ্যাপ রাখবো। সেরকম কি রাখবো? কখনোই রাখবো না। এমন একটা এরিয়া আমাকে রাখতে হবে, ফ্রি স্পেস রাখতে হবে, যাতে দুটো মানুষ পাশাপাশি যাতায়াত করতে পারে অবশ্যই, তাই তো। তো সেই যে স্পেসগুলো তাকে বলা হয় ফ্রি স্পেস। ঠিক আছে, তো এটা লিখে রাখ, let area required for movement and access to different room. Area required for movement and access to different room, কমা দিয়ে সিটিং রুম, মানে যেটাকে আমরা ডাইনিং বলি, বা হচ্ছে তোর কি বলে ওটাকে, ওই যে জায়গাটা বসে রে, ডাইনিং রুম বলে, আর কি বলে, ড্রয়িং রুম যেগুলো বলে, ঠিক আছে, কমা দিয়ে কিচেন, বাথ এটসেট্রা। ঠিক আছে স্যার আবার বলুন। কি বললাম, দ্য এরিয়া রিকোয়ার্ড ফর মুভমেন্ট অ্যান্ড অ্যাক্সেস টু ডিফারেন্ট রুম, কমা দিয়ে সিটিং রুম, বা হচ্ছে তোর কি যেন বলি নামটা, আমি ভুলে গেছি, ড্রয়িং রুম, কিচেন, বাথ এটসেট্রা। ঠিক আছে, তাহলে এই ফ্রি স্পেস এরিয়ার মধ্যে কোন কোন জিনিসগুলো পড়ছে একটু ভালো করে ভাব, তোরা নিজেরাই ভাব, যে ফ্রি স্পেস এরিয়ার মধ্যে মানে যে জায়গাগুলোর মধ্যে দিয়ে আমরা হাঁটা চলা করি, এর মধ্যে কি কি জিনিস পড়ছে দেখ। বারান্দা পড়ছে, ব্যালকনি পড়ছে, প্যাসেজ পড়ছে, করিডোর পড়ছে, ঠিক আছে, তারপর হচ্ছে স্টেয়ারকেস, সিঁড়ি কিন্তু ফ্রি স্পেস এরিয়ার মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, সিঁড়ি দিয়ে কারণ আমরা হাঁটা চলা করবো, তো আমি সিঁড়ি দিয়ে তো একতলা থেকে দুতলা যাবো, তো ওই জায়গাটা হচ্ছে ফ্রি স্পেস এরিয়া হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে ফ্রি স্পেস এরিয়া, এটাকে অনেক সময় সার্কুলেশন এরিয়া বলা হয়। এটা লিখে রাখ, সার্কুলেশন এরিয়া মানে যে জায়গাটার মধ্যে আমি সার্কুলেট করব, সার্কুলেশন এরিয়া। ঠিক আছে, ফ্রি স্পেস এরিয়া অথবা সার্কুলেশন। এইটা বললাম যে দুটো ভাগ হয়, একটা হচ্ছে হরিজন্টাল এরিয়া, হরিজন্টাল এরিয়া, ঠিক আছে। তাহলে হরাইজন্টাল এরিয়া মানে কোন জায়গাগুলো, তোরা নিজেরাই এবার বল। হরাইজন্টাল এরিয়া মানে হরাইজন্টালি যে জায়গাগুলো ফ্রি স্পেসে আমরা মুভ করব, ঠিক আছে, যেমন বারান্দা, ব্যালকনি, ঠিক আছে, তারপরে হচ্ছে তোর আমাদের প্যাসেজ, এন্ট্রান্স, ফ্রি স্পেস এরিয়ার আরেকটা নাম কি বলেন স্যার? সার্কুলেশন এরিয়া। ঠিক আছে, তো হরাইজন্টালি যে যে জায়গাগুলোর মধ্যে আমরা মুভমেন্ট করতে পারবো, যেমন হচ্ছে বারান্দা, লিখে রাখ, এগুলো লিখে রাখতাও, বেরান্দা, স্টেয়ারটা সবই তো স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই বলছি, বারান্দা, তারপরে ব্যালকনি এইগুলো। আর ভার্টিক্যাল এরিয়ার মধ্যে তাহলে কোনটা হচ্ছে, যেটাতে ভার্টিক্যালি আমরা ফ্রি ভাবে মুভ করবো, তাই তো, ভার্টিক্যাল এরিয়া, যেমন হচ্ছে স্টেয়ারকেস, তাই তো। তাই তো, এইখানে একটা জিনিস নোট করে লিখে রাখ, এখানটা একটা জিনিস নোট করে লিখে রাখ, এই যে হরাইজন্টাল এরিয়াটা হয় না, এই হরাইজন্টাল এরিয়াটা হচ্ছে 10 থেকে 15% অফ হোল এরিয়া। হোল এরিয়া মানে টোটাল প্লিন্থ এরিয়া যেটা হয়,
তার 10 থেকে 15% হচ্ছে হরাইজন্টাল হচ্ছে ফ্রি স্পেস এরিয়া হয়, আর ভার্টিক্যাল এরিয়া যেটা সেটা হচ্ছে 4 to 5% হয় টোটাল এরিয়া অফ হোল এরিয়া। ঠিক আছে, তার মানে এইখান থেকে আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হলো যে আমরা যে সিঁড়িগুলো বানাবো সেটা কিন্তু টোটাল যে এরিয়া তার 4 থেকে 5% এরিয়ার মধ্যে শুধু কভার করবে। স্যার টোটাল এরিয়া বলতে কি প্লিন্থ এরিয়া, যে প্লিন্থ এরিয়া বলছি, প্লিন্থ এরিয়া পুরো বিল্ডিংটার যে এরিয়া। ঠিক আছে, তাহলে এবার আমাকে তোরা নিজেরা এবার আমাকে বল যে তাহলে সবচেয়ে বড় এরিয়া কোনটা হলো? কোন জায়গার হচ্ছে প্লট এরিয়া হচ্ছে সবচেয়ে বড়, তাই তো? স্যার ডাইনিং, হ্যাঁ, ডায়াগ্রাম করে করে এইকে বলবো না ডাইনিং রুমে তো হতে পারে। হ্যাঁ অবশ্যই, সেটাই তো বললাম। তাহলে প্লট এরিয়া হচ্ছে পুরো জায়গাটার কতটা আমার প্লট আমি কিনেছি সেটা হচ্ছে সবচেয়ে বড় হয়। তারপর কোনটা হবে আমাকে নিজের এবার আইডিয়া করে বল। বিল্ট আপ এরিয়া। না, তারপরে কি হবে? কভার্ড এরিয়া। আচ্ছা সরি, কভার এরিয়া। কভার্ড এরিয়া, তারপর কি হবে বল? যতগুলো পড়লি তার মধ্যে তারপর কি হবে বল? স্যার প্লট এরিয়া মানে কি প্লিন্থ এরিয়াটা? না, প্লট এরিয়া মানে কি বললাম, যে আমার যে জায়গাটার মধ্যে আমি বিল্ডিংটা বানাবো, এখানে এই যে এইটা হচ্ছে প্লিন্থ এরিয়া, এইটা হচ্ছে আমার তারপর প্লট বিল্ট এরিয়া। আপ এরিয়া। ঠিক আছে, এইটা হচ্ছে আমার প্লিন্থ এরিয়া, Carpet area। পুরো এরিয়াটাকে বলা আছে এটা হচ্ছে প্লট এরিয়া বলা। ঠিক আছে, পুরো প্লটটা ঠিক আছে। তাহলে নেক্সট হচ্ছে আমার কি হলো? প্লট এরিয়ার পর কভার্ড এরিয়া হলো, তারপর কি হবে? প্লিন্থ এরিয়া। বিল্ট আপ হলো তো, ওটা যতটা আমি জায়গা ধরে বিল্ড করছি। ওটাই তো কভার্ড এরিয়া হলো রে, প্লিন্থ এরিয়া। কভার্ড এরিয়া মানেই হচ্ছে বিল্ট আপ এরিয়া, যে জায়গাটা আমরা বিল্ড করছি। ঠিক আছে, কার্পেট এরিয়া। কভার্ড এরিয়া প্লিন্থ এরিয়ার পর কি হবে বল? ফ্লোর এরিয়া। তারপর হচ্ছে ফ্লোর এরিয়া, এরপর কি হবে বল? এরপর কি হবে বল? ফ্লোর এরিয়ার পর কি হবে বল? কৌস্তব, পার্থ, সানিলাম বল, মৌলি বল, বাপি বল। হ্যালো হ্যালো। শুনতে পাচ্ছিস সবাই? হ্যাঁ এরপর যেটা হবে সেটা হচ্ছে রেন্টেবল এরিয়া। ভালো করে জিনিসটা বোঝ, তাহলেই বুঝতে পারবি। রেন্টেবল এরিয়ার পর কি আসছে? কার্পেট এরিয়া। কনসেপ্টটা ভালো করে বোঝ, তাহলেই বুঝতে পারবি। কার্পেট এরিয়ার পর কি আসছে? আর কি রয়ে গেল? ফ্রি স্পেস এরিয়া। ফ্রি স্পেস এরিয়া। স্যার রেন্টেবলটা আরেকবার বলুন না। বলছি, ফ্রি স্পেস এরিয়ার মধ্যে আবার দুটো ভাগ আছে। তার মধ্যে তাহলে আগে হরাইজন্টালটা সবচেয়ে বেশি হবে, হরিজন্টা আগে হবে, তারপর হচ্ছে ভার্টিক্যাল। তাহলে ভার্টিক্যাল এরিয়া হচ্ছে সবচেয়ে কম, তাই তো? রেন্টেবল এরিয়া মানে হচ্ছে ধর আমি এই যে বেডরুমটা নিচ্ছি, ঠিক আছে, আমি শুধু তো এই ঘরটা রেন্টে হিসাবে দেব না, কিন্তু তুই যদি ঘর ভাড়া নিতে যাস শুধু বেডরুমের উপর বেস করে তো নিবি না। বেডরুমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কার্পেট এরিয়ার মধ্যে পড়ছে। রেন্টেবল এরিয়া মানে হচ্ছে বেডরুম প্লাস কিচেন প্লাস হচ্ছে বাথরুম, যেগুলো হচ্ছে আমার এক জায়গায় থাকতে গেলে যেগুলো যেগুলো বেসিক লাগবে সেগুলোকে বলা হচ্ছে রেন্টেবল এরিয়া। ঠিক আছে, এবার ফ্লোর এরিয়ার মধ্যে সব জিনিস হচ্ছে আমার রেন্টের দরকার নেই। ফ্লোর এরিয়ার মধ্যে যে আমার স্টোর রুম ফোর রুম যেগুলো আছে সেগুলো তো আমার রেন্টের জন্য দরকার হয় না। ঠিক আছে, বাথরুম কিচেন বেডরুম এইটা তিনটি হচ্ছে আমাদের বেসিক লাগে, তো সেইগুলোকে নিয়ে বলা হচ্ছে রেন্টেবল এরিয়া। তারপর হচ্ছে আমাদের কার্পেট এরিয়া চলেছে, শুধুমাত্র থাক মানে বসার যে জায়গাগুলো সেটা হচ্ছে কার্পেট এরিয়া।
আর ফ্রি স্পেস এরিয়া মানে যে জায়গাটা আমরা শুধু মুভ করব সেই জায়গাটাকে আমরা বলছি ফ্রি স্পেস এরিয়া। পুরো ব্যাপার ক্লিয়ার হয়েছে? স্যার বল। বলছি যে ওয়াল এরিয়াতে ইনক্লুডে লেখা আছে যে প্লাস্টার অ্যারাউন্ড ওয়াল এক্সিস্টিং 300 সেমি স্কয়ার, একবার বাংলায় বলো। প্লাস্টার এরিয়ার মধ্যে মানে হচ্ছে আমার ধর কোনো একটা দেওয়াল যখন প্লাস্টার করি, ঠিক আছে, কোনো একটা দেওয়ালে যখন প্লাস্টার করি, ঠিক আছে, এই যে টোটাল প্লাস্টারের যে এরিয়াটা, সারফেস এরিয়াটা, ঠিক আছে, সেটা যদি 300 স্কোয়ার মিটারের যদি বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা ইনক্লুড করে দিই। ঠিক আছে, ধর কোনো একটা জায়গায় ফ্লোরের মধ্যে কোনো একটা প্লাস্টার আমি করছি, কোনো জায়গায় হচ্ছে দেওয়ালে ধর প্লাস্টার করছি, ঠিক আছে, তাহলে সেই প্লাস্টার করার সময় আমাদের ওই দেয়ালে প্লাস্টারের থিকনেস যদি খুব অল্প হয়, ঠিক আছে, আমার যত এরিয়া বাড়বে কোনো একটা বড় দেয়াল যখন করব তার প্লাস্টারও নিশ্চয়ই আমাদেরকে বড়ই দিতে হবে, ঠিক আছে, কিন্তু যদি খুব ছোট হয় সেটাকে হয়তো কাউন্টেড করবো না, কিন্তু সারফেস এরিয়া যদি অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু সেইটা হচ্ছে আমার কাউন্টের মধ্যে চলে আসে। ঠিক আছে, ওই জন্যই বলা হচ্ছে 300 স্কোয়ার মিটার ইন এরিয়া। ঠিক আছে, যদি সেটা যদি বেশি হয়, 300 স্কোয়ার মিটার যদি কম হয় তাহলে সেটাকে আমরা ধরবই না। 300 স্কোয়ার মিটার মানে এই স্কোয়ার সেন্টিমিটার মানে কতটা হবে? 300 স্কোয়ার সেন্টিমিটার মানে কতটা হচ্ছে ভাব, 300 মানে হচ্ছে 30 ইন্টু 10, এক কথা বলতে গেলে 30 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার, মানে 30 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার মানে একটা ছোট টাইলের মতো, এইটুকুনি জায়গা একটা ছোট টাইল যদি একটা বসায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা আমরা প্লাস্টার হিসেবে ধরবো না, কিন্তু এর থেকে যদি বেশি হয়ে যায়, 2-3টে যদি টাইল বসানো হয় তখন কিন্তু সেটাকে তার এরিয়াটাকে কিন্তু অবশ্যই তার থিকনেসটাকে আমাদের ক্যালকুলেশনের মধ্যে রাখতে হবে, এটাই বলছি। তন্ময় ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। স্যার বল। স্যার প্লেন এরিয়াতে আছে এক্সক্লুডেড টেরাস এট ফ্লোর 1, কি এক্সক্লুডে লেখা আছে প্লেন এরিয়ার আন্ডারে টেরাস এট ফ্লোর 1। দাঁড়া, কোথায় দেখালাম? প্লেন এরিয়াতে এক্সক্লুডেড। এক্সক্লুডে হ্যাঁ স্যার। টেরেস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফ্লোর 1 মানে একতলায়, একতলার যে টেরেসটা হয়, টেরেস মানে কোনটা রে? ওটাই জিজ্ঞেস করছি টেরেস মানে কোনটা। চার নিচ্ছি, চার তিন আবার করছি। ছাদের যে টেরেস, টেরেস কোন জিনিসটা কোন জায়গাটাকে বলে? তন্ময়, টেরেস কোনটাকে বলে? টেরেস বানান কি রে? টি এই যে এই পোরশন গুলোকে টেরেস বলা হয়। টেরেস এক কথা বলতে গেলে এই যে এই জায়গাটা, বাইরে হয়তো বসার জন্য একটা টেরেস বানালি, শেড বানালি, এক কথা বলতে গেলে শেড, ঠিক আছে, সেই জায়গাগুলোকে আমরা বলি টেরেস। এই যে ধরো এটা একটা করেছি, এইগুলোকে টেরেস বলা হয়। এইটা সবচেয়ে ভালো করে বুঝতে হবে, এইগুলোকে টেরেস বলা হয়, ঠিক আছে, মানে যেখানে গিয়ে গল্প করে আড্ডা মারে যে লোকেরা, ঠিক আছে। তাহলে প্লিন্থ এরিয়ার প্রত্যেকটা পোরশন হচ্ছে আমাদের জানা হয়ে গেল। এবার আমাদেরকে ভাবতে হবে যে প্লিন্থ এরিয়া দিয়ে তাহলে আমরা কোন একটা বিল্ডিং এ, তোরা যখন একটা আইডিয়া করবি কোন একটা বিল্ডিং এ, তখন কিন্তু প্লিন্থ এরিয়া মেথড দিয়ে বা হচ্ছে আমাদের স্কয়ার মেথড দিয়ে এবার কিভাবে ক্যালকুলেশন করি সেই জিনিসটা আমাদেরকে কিন্তু জানতে হবে, ঠিক আছে। এবার দেখবি আমি যে জিনিসগুলো শেখাবো না, তোরা একটা বিল্ডিং দেখলেই না তোরা ক্যালকুলেট করে বলে দিতে পারবি যে বিল্ডিংটা কতটা খরচা হতে পারে, আমার বিল্ডিংটা কস্ট করতে কতটা খরচা হতে পারে। জিনিসগুলো এত ইন্টারেস্টিং না, জিনিসগুলো আগে বেসিক জিনিসগুলো শিখে যা, তারপরে দেখবি নিজেদের কাছে নিজেদেরকে একটা প্রাউড ফিল হবে, দেখবি যে আমি এই সব জিনিসগুলো পার্টিকুলার জানি। এই জিনিসগুলো কিন্তু আমি বারবার বলছি যে পরীক্ষার খাতা হয়তো খুব একটা আসবে না, কিন্তু তোদের
ফিউচারে প্র্যাকটিক্যালি কনসেপ্টের জন্য এগুলো কিন্তু খুব দরকার। যদি ধর কোনোদিনও কোনো ফিল্ডে কোনো কাজ করিস না, তখন দেখবি তোকে যখন প্রশ্নগুলো করবে এই এরিয়া নিজের মধ্যে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে না, তোকে কেউ ঠকাতে পারবে না। ঠিক আছে, তো নেক্সট দিন হচ্ছে আমরা এইটার কিভাবে ক্যালকুলেশন করতে হয়, প্লিন্থ এরিয়া মেথড দিয়ে আমরা কিভাবে ক্যালকুলেশন করি, ঠিক আছে, সেই জিনিসটা হচ্ছে আমরা পুরো জিনিসটা শিখবো। প্লিন্থ এরিয়ার রেট কিভাবে আমরা ক্যালকুলেশন করি, টোটাল কতটা আমাদের কস্ট হতে পারে, ঠিক আছে, মানে আমরা যখন ক্যালকুলেশন করি একটা প্লটের এরিয়া ধরে নেব, প্লটের মধ্যে কতটা জায়গায় হচ্ছে প্লিন্থ এরিয়া হচ্ছে, এবার সেই প্লিন্থ এরিয়ার মধ্যে কত পার্সেন্ট হচ্ছে আমার ঘর থাকবে, কত পার্সেন্ট এ হবে, সেই পার্সেন্টেজের উপর বেস করে আমরা একটা রেট ধরি, সেই রেট অনুযায়ী হচ্ছে আমাদের ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, তোরা দেখবি যখন ওই ক্যালকুলেশনটা করবি, ডিটেল যখন এস্টিমেট করবি, তখন দেখবি ওই ক্যালকুলেশনের সাথে এই ক্যালকুলেশনে দেখবি অলমোস্ট একদম কাছাকাছি চলে আসবে। তার মানে তুই যখন ফাইনালি যখন ক্যালকুলেট করবি না, দেখবি তোর এতটা জটিল হবে না। আমাদের মেন একটা সাকসেসফুল একটা ইঞ্জিনিয়ার হতে গেলে মেন জিনিসটা জানতে হবে যে কত তাড়াতাড়ি কোন একটা প্রবলেমকে তুই তাড়াতাড়ি সলভ করছিস। ঠিক আছে, তো সেই জন্য এই জিনিসগুলো কিন্তু খুব ভাইটাল, খুব ভালোভাবে জানতে হবে। এই জিনিসগুলো পুরো জিনিসটা আমরা জেনে গেলে তারপরে দেখবি আস্তে আস্তে বাকি জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার?